পূর্ব নিউজ আপডেটে আপনাদের স্বাগত। ফরওয়ার্ড ব্লকের গোষ্ঠী দ্বন্দ্বে বিপাকে বামফ্রন্ট। বারাসাত পৌরসভায় বাতিল 4 ফরওয়ার্ড ব্লক প্রার্থীর নাম। নির্দিষ্ট সময়ে সিম্বল না দেওয়ার কারণেই বাতিল হলো বামফ্রন্ট প্রার্থীর নাম বলে জানা গেছে। আসন্ন পৌর নির্বাচনে বারাসাত পৌরসভার 35টি ওয়ার্ডের মধ্যে 1, 4, 16 এবং 28 নম্বর ওয়ার্ডে নির্দিষ্ট সময়ে সিম্বল না দেওয়ায় বাতিল হলো 4 জন ফরওয়ার্ড ব্লক প্রার্থীর নাম। এর ফলে আবারও প্রকাশ্যে এলো ফরওয়ার্ড ব্লকের গোষ্ঠী দ্বন্দ্ব। আর ফরওয়ার্ড ব্লকের অন্তর্দ্বন্দ্বের চরম বিপাকে পড়েছে বামফ্রন্ট। এমনিতেই যখন রাজ্যে বাম ছেড়ে রাম শিবিরের দিকে ঝুঁকছে দলীয় সমর্থকেরা, তখনই বারাসাত পৌরসভার 4টি ওয়ার্ডে সিম্বল না দেওয়ার গাফিলতিতে প্রার্থী বাতিল হওয়ায় চরম অস্বস্তিতে পড়েছে রাজ্য বামফ্রন্ট। এ বিষয়ে নিজে কোনো মন্তব্য না করলেও বামফ্রন্টের যে ভীষণভাবে ক্ষতি হলো তা কার্যত স্বীকার করে নিয়েছেন ফরওয়ার্ড ব্লক নেতা সরল দেব। তাহলে পার্টির ক্ষেত্রে ওই 4 জনের দেওয়ার ক্ষেত্রে কি কোনো গাফিলতি ছিল? নিশ্চিতভাবেই ছিল। গাফিলতি না থাকলে এত বড় ক্ষতি না ইচ্ছাকৃত আমি বলতে পারবো না, তবে এত বড় ক্ষতি যা হয়েছে তা বারাসাতের বাম আন্দোলনের পক্ষে অত্যন্ত দুর্ভাগ্যজনক, এটাই বলতে পারি। বারবারই এটাতে আপনারা এখন এই 4টি ওয়ার্ডে কিভাবে লড়াই থাকবে? সে পার্টি বামফ্রন্ট বসছি আজকে আমরা, বসে ইমিডিয়েটলি যাতে কোনো অবস্থাতেই প্রতিক্রিয়াশীল শক্তি শ্রেণী শক্তির শত্রুর হাত যাতে শক্তিশালী না হয় সে ব্যাপারটা আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করব। আপনারা তো আলটিমেট বারাসাত পৌরসভা দখলের ক্ষেত্রে পিছিয়ে পড়লেন না, সেটা এখনই বলা যায় না, কারণ হচ্ছে বারাসাত পৌরসভা দখলের ক্ষেত্রে পিছিয়েছি। একদিকে যখন শাসক দলের প্রতি সাধারণ মানুষের আস্থা প্রবল, তখনই অন্যদিকে বিজেপির বারবারন্তে কোন ঠাসা বামফ্রন্ট। তখনই বারাসাত পৌরসভার 4টি ওয়ার্ডে প্রার্থী বাতিল হওয়ায় উদ্বেগ প্রকাশ করলেন বাম নেতা সঞ্জীব চট্টোপাধ্যায়। প্রার্থী তার মধ্যে 7 জন পেয়ে গেলেন, কিন্তু 4 জন পেলেন না। আমাদের তরফ থেকে যে সিম্বলটা দেওয়ার কথা ছিল না, যে প্রার্থী তো সকলেই হয়েছে। তো হ্যাঁ, সে তো হয়েছে। এবার এই সিম্বলটা বাকি 7 জন তো দিতে পারলেন নির্দিষ্ট সময়ের মধ্যে, কিন্তু বাকি যে 4 জন রয়ে গেল যাদেরকে আপনি চুজ করেছিলেন তাদের ক্ষেত্রেই দেখা গেল যে হচ্ছে। আমার এইসব ব্যাপারে যা বলা রাজ্য পার্টি বলবে আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করবো না। কিন্তু এটা একটা বারবার সেই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ কোনো মন্তব্য যা বলা রাজ্য পার্টি বলবে। আর এই উইলগুলি করে থাকে যে রাজ্য পার্টি তার করে দেবে, ব্যবস্থা নেবে। এই ঘটনাকে কি সামনে রেখে কোনো হয়েছে? কাউকে স্যাক করেছে? হ্যাঁ, এই ঘটনাকে কেন্দ্র করে কাউকে স্যাক করেছে রাজ্য কমিটি? বলতে পারবো না। রাজ্য পার্টি কি চিন্তা ভাবনা করছে সেটা তো আমি এখানে বলতে পারবো না। কাল কলকাতায় যাবো। এই 4টি ওয়ার্ডের মধ্যে 2টি ওয়ার্ডে গত ভোটে জয়ী হয়েছিল বামফ্রন্ট, কিন্তু এবার প্রার্থী বাতিল হওয়ায় চরম দুর্ভাগ্যজনক বললেন সঞ্জীব বাবু। সেটা রাজ্য পার্টির সঙ্গে কথা বলে সিদ্ধান্ত হবে। রাজ্য পার্টি যা বলে। বামফ্রন্টগতভাবে তো আপনাদের ওখানে পিছিয়ে পড়া হয়ে বললাম তো আগে আমাদের পার্টিগত কি সিদ্ধান্ত করবে জেনে তারপরে বামফ্রন্টে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত হবে। আপনি কি রাজ্য কমিটিকে কারোর বিরুদ্ধে অভিযোগ জানাবেন? হ্যাঁ, আপনি রাজ্য কমিটিকে কারোর বিরুদ্ধে অভিযোগ জানাবেন? না, আমি এ ব্যাপারে কিছু এখন বলবো না। বললাম তো যা বলা হয় রাজ্য পার্টিকে পুরো ঘটনাটা রিপোর্ট করা হয়, যা বলা রাজ্য পার্টি বলবে। এই 4টি ওয়ার্ডে কিভাবে মানুষের সমর্থন পাওয়া যায় তা নিয়ে আলোচনা করবেন রাজ্য কমিটি বলে জানান এই বাম নেতা। বলে আমি নতুন এই বিন্যাস হয়েছে তো 14, 25, 28 ওই সিটটায় আমাদের জেতা সিট ক্ষতি হলো। ফরওয়ার্ড ব্লকের তো প্রচন্ড ক্ষতি হলো। আমি পার্টিগত ভাবে বলছি ফরওয়ার্ড ব্লক অ্যাজ এ হোল প্রচন্ড ক্ষতি হলো। পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক যুবককে খুনের অভিযোগ। ঘটনাটি ঘটেছে কাকিনাড়ায়। ওই যুবকের বন্ধুদের বিরুদ্ধে খুনের অভিযোগ মৃতের পরিবারের। तब बोला कि सर हम 10 मिनट में आओगे बूढ़ी बरतल्ला से। हम देखे कि बूढ़ी बरतल्ला इसे बैग इधर बूढ़ी बरतल्ला है ना भैया, इधर गया बैग, समझे। और फिर वो अपना घर भी चल गई वो लड़की। हम भी मतलब यहाँ का सवासिन है, बेटी रूप हम उसको मानते हैं। वो अपना घर चल गई है, हम भी दरवाजा लगा दिए सर। हम जा करके तैयार है तो हमारा घर में न पूरा आदमी धक्का मारने लगा, समझे। हमरा लगा नहीं कि क्या बात है, पूरा आदमी हमारा घर में दरवाजा में धक्का मारा। हम अचानक खोले दरवाजा तो इसी मतलब जो लड़की बैठी हुई है ना वही बोली वो घर है। वो बोली नहीं कि सर चाची निर्जा के धक्का से गोली मार दिल को। आपका लड़का को गोली मार दिया? हाँ, सबको आया कि गोली मार दिया। कौन कौन था, आपको क्या बोला?
कौन कौन था गोली मारने वाला? अस्पताल के जाने के टाइम मैंने वो क्या बोला? हमको नाम बोला तो मुन्ना मियां बोली ना। मुन्ना मियां बोला है, पूर्वासा में रहता है, जगदल में रहता है, गोविंदो पतले ऐसा है। सर इतना नहीं जानते थे कि मेरा लड़का को मर्डर करेगा चाहे गोली मारेगा। वो लड़का तो घर में आता था, 4 दिन पर 5 दिन पर आता था। तो गोविंद मुन्ना आता था घर पे? सर हम दोस्त था वो लोग? हाँ। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। স্টিলের 500 DEQCR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন ইকিউ মানে ভূমিকম্প রোধী আর CR এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500 DEQCR। উত্তর 24 পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। নারীমণির শাড়ি মানে পাঞ্চালী। সোহনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্চালী, যশোর রোড, হাবড়া। নিউ কৃষ্ণা স্টোরসে মহা সেল ধামাকা। 1 চৈত্র থেকে 31 চৈত্র শাড়ি, চুড়িদার পিস এবং শুটিং শার্টিং এর কেনাকাটায় 10% থেকে 40% পর্যন্ত ছাড়। বিশেষ আকর্ষণ, চুড়িদার পিস একটা কিনলে একটা ফ্রি। নিউ কৃষ্ণা স্টোর, যশোর রোড, দ্বিতল, হাবড়া। মেডিকেল গলি, হাবড়া। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে অসুস্থতার জেরে হাবড়া হাসপাতালে পরীক্ষা দিল 2 পরীক্ষার্থী। আজ উচ্চ মাধ্যমিকের পলিটিক্যাল সায়েন্সের পরীক্ষা দিতে গিয়ে শ্বাসকষ্টজনিত ও পেটের গোলযোগে নিয়ে শারীরিক অসুস্থতার জেরে হাবড়া হাসপাতালে পরীক্ষা দিল হাবড়া প্রফুল্লনগর স্কুলের ছাত্রী ববিতা মাঝি এবং প্রতিভা গার্লস স্কুলের ছাত্রী রুম্পা মোড়ল। প্রফুল্লনগর স্কুলের সিট পড়েছিল হাবড়া কামিনী কুমার স্কুলে। পরীক্ষার হলে ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে হাবড়া হাসপাতালে নিয়ে যান শিক্ষিকারা। কি হয়েছিল? মেয়েটা পায়খানা, বমি পায়খানা, কালকে বমি পায়খানা হয়েছিল, অসুস্থ হয়ে পড়েছে। স্বাস্থ্যকর্মী দেখেছে, ডাক্তারের সঙ্গে কথা বলেছে, বলার পর ডাক্তারবাবু অ্যাডভাইস দিয়েছে, হসপিটালে আমরা নিয়েছি। আপনার নাম? অন্যদিকে প্রতিভা গার্লস হাই স্কুলের ছাত্রী রুম্পা মোড়ল পেটের সমস্যার কারণে অসুস্থ হয়ে পড়ে বাণীপুর শিশু বিদ্যা মন্দিরে। তাকেও হাবড়া হাসপাতালে নিয়ে আসেন ওই স্কুলের শিক্ষিকারা। পরীক্ষা দিচ্ছিল, পরীক্ষা দিতে হচ্ছে হঠাৎ একটু অসুস্থ হয়ে পড়ে। তারপর ও নিজেই বললো যে ওর একটু শ্বাসকষ্ট মতো আছে,
তো আমাদের আগে থেকে হসপিটালে আমাদের ঠিক থাকে, যাই হোক বুক করা থাকে আমাদের, যে যদি কিছু অসুবিধা হয় সঙ্গে সঙ্গে গাড়িতে বলা হলো এবং সেই ব্যবস্থাটা আমরা নিতে পেরেছি, এটাই আর কি আমাদের ভালো লাগে। পূর্বী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, হাবড়া। আপনার স্বপ্নের বাড়ি বানাবেন ভাবছেন? বাড়ির প্ল্যান ডিজাইনিং এর খরচের এস্টিমেট চান? চলে এসেছি আপনার এলাকায় আস্থা কনস্ট্রাকশন। ন্যায্য মূল্যে ইমারতি সামগ্রীর জন্য আজই আসুন আস্থা কনস্ট্রাকশনে। আমরা নিজস্ব লরিতে সরাসরি খাদান থেকে বালি পাথর লোড করে সরবরাহ করে থাকি। এছাড়াও একই ছাদের নিচে পাবেন SRMB, লাফার্জ, আল্ট্রাটেক সিমেন্ট, সঙ্গে রয়েছে ঢালাইয়ের সময় ইঞ্জিনিয়ারের সুপরামর্শ বিনামূল্যে। আস্থা কনস্ট্রাকশন, বাণীপুর জলের ট্যাঙ্কের মোড়। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর, রেমন্ড, ভিমল, স্যানকো, অরবিন্দ ও ব্রাজিলের মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। উন্নত মানের জিন্দাল ও টাটা কোম্পানির ঢেউ টিন, কালারিং টিন, এভারেস্ট কোম্পানির অ্যাডভেস্টার, এছাড়াও রয়েছে মটকা। সমস্ত কিছুই পাচ্ছেন বাজার দর থেকে অতি সুলভ মূল্যে। পূজা ট্রেডিং, আমাদের দামি আমাদের গর্ব। অশোকনগর 8 নম্বর মোড়, ইলেকট্রিক সাপ্লাইয়ের ঠিক বিপরীতে। ফোন 9002218373। গুমার 31 বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মজুমদার জুয়েলার্স এবার শুভ নববর্ষ উপলক্ষে 1 বৈশাখ থেকে 10ই বৈশাখ পর্যন্ত প্রতিটি কেনাকাটায় দিচ্ছে আকর্ষণীয় উপহার। 2000 টাকা থেকে 5 লাখ টাকার কেনাকাটায় থাকছে বিশেষ পুরস্কার। আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল। মজুমদার জুয়েলার্স, দুবা স্টেশন রোড ও হাবড়া 1 নম্বর রেলগেট। রানাঘাট কাণ্ডে জড়িত অভিযুক্তদের আশ্রয় দেওয়ার অভিযোগে হাবড়ার গোয়ালবাটি থেকে গ্রেফতার গোপাল সরকার, অনিতা সরকার, রেবা বিশ্বাস নামে 3 জন। দুষ্কৃতীদের আশ্রয় দেওয়ার কথা কার্যত স্বীকার করে নিয়েছে গোপাল সরকার বলে জানা গেছে। গত 14 মার্চ রানাঘাটের মিশনারি স্কুলে বৃদ্ধা সন্ন্যাসিনী ধর্ষণের ঘটনায় জড়িত অভিযুক্তদের আশ্রয় দেওয়ার অভিযোগে হাবড়ার গোয়ালবাটি থেকে দম্পতি গোপাল সরকার, অনিতা সরকার এবং তাদের প্রতিবেশী রেবা সরকারকে গ্রেফতার করল সিআইডি। গোপাল সরকারের মেসো শ্বশুর মিলন নাকি বাংলাদেশ থেকে মাঝে মধ্যেই আসতো তাদের বাড়িতে। গত 11 মার্চ গোপাল সরকারের ভাইদের বিয়ে উপলক্ষে তার মেসো শ্বশুর সহ 7 জন বাংলাদেশি গোপালের বাড়িতে এসেছিল বলে জানান গোপালের বৌদি শেফালি সরকার। মেসোর দলেরা কয়জন এসেছিল? কবে কবে এসেছিল? বাতের মাসে 2-1 জন আইছিল, তারপরে চলে গেছে। তারপরে এই যে আমার মেয়ের বিয়ে হলো এই ফাল্গুন মাসে 26 তারিখে, তা ওরা সে বিয়ের দিন সকালবেলা আইছে। মোট মাস 6-7 জন আইছে। আসার পরে বিয়ের পর দিন মেসো আর 2 জন মতো চলে গেছে। আর 5 জন ছিল না, 5 জন না 5 জন ছিল। তারপরে ধরে নিয়ে গেছিল সন্ধ্যেবেলা, বিকেলবেলা, বৃহস্পতিবার বিকেল ধরে নিয়ে গেছে। তারপরে রাত্রি ছেড়ে দিচ্ছে। তারপরে প্রতি সকালবেলা তার বানায় চলে গেছে। বিয়ের পর দিনে গোপালের মেসো ও 2 জন চলে গেলেও 5 জন এখানে ছিল বলে জানান শেফালি। এর বিয়ে হলো এই ফাল্গুন মাসে 26 তারিখে,
তা ওরা সে বিয়ের দিন সকালবেলা আইছে, মোট মাস 6-7 জন আইছে। আসার পরে বিয়ের পর দিন মেশো আর 2 জন মতো চলে গেছে, আর 5 জন ছিল না 5 জন না 5 জন ছিল। গোপাল সরকারের প্রতিবেশী রেবা বিশ্বাসের স্বামী কৃষ্ণ বিশ্বাস জানান, গ্যাসের অফিসের নাম করে কিছু লোক এসেছিল বাড়িতে, তারপর রেবার সাথে কথা বলে তাকে নিয়ে যায়। বিয়েতে লোকজন এসে আপনার এইখানে ওরা আসে করছিল একটু সন্ধ্যেবেলা থাকবে, তাই সেই জন্যই তাই আসে। তা আমরা বললাম না, এখানে জায়গা হবে। বিয়েতে লোক এসে কি তারপরেও আসা যাওয়া ছিল আপনাদের বাড়িতে? না, আসা যাওয়া নেই। সেলিম নামে কাউকে চেনেন? না। আপনার বুকে এমনি নিয়ে অ্যারেস্ট করে নিয়ে গেল, আপনি জিজ্ঞেস করেন কি জন্য অ্যারেস্ট করলো? ওখানে ডাকেছিল, ডাকার পর ওখানে গেলাম, যাওয়ার পর চলে আসি, তারপর ওখানে কেন নিয়ে গেল তার কারণ? কেন নিয়ে গেলেন? আপনার বউকে বাড়ির লোককে নিয়ে গেল, আপনারা এইভাবে জিজ্ঞেস করেননি যে কেন নিয়ে যাচ্ছেন? কতদিন ধরে আসতো আপনাদের বাড়িতে যারা ওই বাংলাদেশ থেকে আসতো এরা? এটা তো বেশি দিন আসে। আগেও এসেছিল কোনোদিন? আগে আসতো আপনাদের বাড়ি? না, আগে পরে আসেনি। একটা অভিযোগ আছে আপনাদের বাড়িতে বাংলাদেশ থেকে এসে লোক মাঝে মাঝে এসে থাকে, কি বলছেন আপনি এই ব্যাপারে? না, মাঝে মাঝে এসে থাকে না, এমনি বছর 30 আগে বাংলাদেশ থেকে এদেশে এসেছিলেন কৃষ্ণ বিশ্বাস। তার শালারা নাকি মাঝে মধ্যে আসতো এদেশে, কিন্তু নিজের আত্মীয়দের নাম ক্যামেরার সামনে বলতে ইতস্তত বোধ করলেন কৃষ্ণ বিশ্বাসও। মাঝে মাঝে এমনি আমাকে এমনি আসতো শুধু যারা তারা খেলা ঢালা তারা। আপনি বাংলাদেশ থেকে কতদিন হয়েছেন এসছেন? 20-30 বছর মতো। কোথায় থাকতেন আগে? আগে ফুলতলায় রাখতাম। তারপর এখানে বাড়ি করেন কতদিন? 15-16 বছর। কতবার আসছে বাংলাদেশ থেকে লোক? ওই 1-2 বার আসছে। কারা আসতো আপনাদের বাড়িতে? ওই আমার শালারা। নাম কি তাদের? নাম হলো নাম নিজের শালার নাম বলতে পারছেন? হ্যাঁ পাচ্ছি, বকুল আর গোকুল। গোকুল কি? তালুকদার। সিআইডি সূত্রের খবর অনুযায়ী রানাঘাট কাণ্ডে অভিযুক্তদের আশ্রয় দেওয়ার কথা কার্যত স্বীকার করে নিয়েছেন গোপাল সরকার। পূর্বী নিউজের জন্য উৎপল রায় রিপোর্ট, হাবড়া। দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে গুলিবিদ্ধ হয়ে খুন এক যুবক, সুপারি কিলারকে ধরে গণপ্রহার স্থানীয় বাসিন্দাদের। বৃহস্পতিবার সকালে আনুমানিক 12:30 নাগাদ দুষ্কৃতীদের ছোড়া গুলিতে খুন হলো মনোজ নামে এক যুবক। দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের পাশেই বাড়ি ছিল ওই যুবকের বলে জানা গেছে। এই ঘটনা ঘটার পরে দুষ্কৃতীদের তাড়া করে এক সুপারি কিলারকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। তারপরে তাকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় ওই দুষ্কৃতীকে তারপর তুলে দেওয়া হয় রেল পুলিশের হাতে। মৃতদেহটি উদ্ধার করেছে দমদম থানা ও রেল পুলিশ। এই ঘটনা যৌথ তদন্তে নেমেছেন তারা। পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। খুনের অভিযোগে অভিযুক্ত হওয়ার সত্ত্বেও মধ্যমগ্রাম পৌরসভার 9 নম্বর ওয়ার্ড থেকে বিনোদ সিংহকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করবার অভিযোগ। সূত্রের খবর, 2012 সালের একটি খুনের মামলার মূল অভিযুক্ত ছিল বিনোদ সিং। এখনো পর্যন্ত ওই খুনের মামলা থেকে নিষ্কৃতি মেলা তো দূরে যাক, পুলিশের খাতায় কার্যত ফেরার আসামি হিসেবেই রয়েছে বিনোদ সিং এর নাম। অথচ এবছর পৌর নির্বাচনে মধ্যমগ্রাম পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী করা হচ্ছে বিনোদ সিংকে। খুনের অভিযোগে অভিযুক্তকে প্রার্থী করা হলে আদৌ কি ভোট পড়বে শাসক দলের ঝুলিতে? এ বিষয়ে তৃণমূল নেতা রথিন ঘোষকে প্রশ্ন করা হলে তিনি জানান, নাম থাকলে কেউ দোষী হয়ে যায় না। 2012 সালে একটা ঘটনা ঘটে, সেই ঘটনায় পুলিশ সেই সময় 2012-তে তাকে অ্যাবসকন্ড দেখিয়ে চার্জশিট দিয়েছে। কোর্ট সেটা এখনো চার্জ ফ্রেম করে। সেটাতে অপরাধটা কি হয়েছে? তার মানে সে অভিযুক্ত হয়ে গেল, কি কনভিকশন হয়ে গেছে? কোথাও কনভিকশন হয়েছে? ভূমিকা ছিল না, না কনভিকশন হয়েছে কিনা? আমার নাম দিয়ে দিল যে আমি মোড় ভেঙেছি, আমার নামে চার্জশিট দেওয়া আছে, বাবলু ঘোষ অ্যাবসকন্ড দেখানো আছে। তার মানে কি হলো? বাবলু ঘোষ দোষী হয়ে গেল, আমি দোষী হয়ে গেলাম? তিনি আরো বলেন, আদালত দোষী সাব্যস্ত না করলে কেউ দোষী হন না। 9 নম্বর ওয়ার্ডে উনি তৃণমূল কংগ্রেস প্রার্থী। এই যে দলের একটা গাইডলাইন আছে যে খুনের সঙ্গে যুক্ত অভিযুক্ত বা কেউ কাউকে টিকিট দেওয়া যাবে না, আমি জানি এরকম কোনো গাইডলাইন আমার জানা নেই। কারণ ব্যাপার হচ্ছে যে আমি এইটুকখানি জানি যে আদালত যতক্ষণ না কাউকে দোষী সাব্যস্ত করে সে দোষী নয়, আমার এইটুকখানি জানা আছে। এর বাইরে কিছু জানা নেই। এদিন দোষী সাব্যস্ত করলে কি আগে ক্যান্ডিডেট ছিলেন তখন ব্যবস্থা হবে। পূর্বী নিউজের জন্য সঞ্জয় রিপোর্ট। রজনীকান্ত সেনের জন্মের 1/2 শতবর্ষ উপলক্ষে 34 মিনিটের একটি তথ্যচিত্র প্রদর্শিত হলো কলকাতায়। এই তথ্যচিত্রটি প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা রঞ্জিত মল্লিক। রজনীকান্ত সেনের জীবনের নানা টানাপোড়েনের গল্পই দেখানো হয়েছে এখানে। এই তথ্যচিত্রটি পরিচালনা করেছেন অরূপ কুমার দে।
কান্তকবি রজনীকান্ত সেনের 150 বছর জন্মজয়ন্তী উপলক্ষে আমাদের এই তথ্যচিত্র। আজকে এখানে আমরা অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন শ্রী রঞ্জিত মল্লিক করলেন। প্রথমবারের মতন শো হলো। এবারে আপনাদের সমস্ত রকম মতামতকে পাথেয় করে আমরা এই ছবিটাকে আরও বিস্তারিতভাবে করে খুব অল্প দিনের মধ্যে ছবিটার আবার নতুন প্রদর্শন হবে। এই ছবিটা করার পিছনে একটাই এর আগে আমি যখন অতুল প্রসাদ সেন কাজটা করেছিলাম তখনই আমার রজনীকান্ত অনেকটাই পড়া হয়ে গিয়েছিল এবং সেটা প্রায় বছর 3 আগে। তো তখনই একটা মনে হয়েছিল যে এই মানুষটা যে মানুষটা অর্ধেক গানই মানে কাগজ টেনে লেখা নয়, অধিকাংশ গানই উনি কোনো একটা প্রেক্ষাপটে বলে ফেললেন, তারপরে সেটা গান হয়েছে। তো যে মানুষটার জীবনে প্রত্যেকটা বোধ, এক একটা শব্দ, এক একটা বোধ প্রত্যেকটা যাতে সঙ্গীত হয়ে যাচ্ছে, সেই মানুষটার যে অসাধারণত্ব সেটার নাগাল বোধহয় আমরা এই প্রজন্মের খুব কম মানুষই পেয়েছেন। তো সেই জায়গা থেকে ছবিটার আমার ভাবনা চিন্তা শুরু এবং আমার এই ভাবনা চিন্তার প্রথম ইন্ধন দিয়েছেন নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন বেহালা শাখার যিনি প্রাণ প্রতিমা মীরাদি, শ্রীমতী মীরা রায়। এই তথ্যচিত্রটি দেখে ভীষণ ভালো লেগেছে বলে জানান অভিনেতা রঞ্জিত মল্লিক। ভীষণই ভালো লেগেছে, দেখলাম অল্প স্বল্প রিজার্ভেশন আছে, সেটা পরে আমি আলোচনা করব, কিন্তু এমনিতে ওভারঅল বিউটিফুল লেগেছে। আর আমি পুরোটা জানতে পারলাম তার জীবন, কত অল্প বয়সে কত মানে অডসের মধ্যে দিয়ে তিনি এগিয়ে গেছেন। 150 বছর বাদেও তাকে লোকে প্রণাম জানাচ্ছে, কত গুণী মানুষ তিনি, সেটাই আনন্দের ব্যাপার। রজনীকান্ত সেনের এই তথ্যচিত্রটি সম্পর্কে অন্যান্য বিশিষ্টজনেরা জানান। এই রজনীকান্ত সেনের জন্ম 150 তাই এই যে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের পক্ষ থেকে মীরা রায় এই ছবিটির প্রযোজনাতে এগিয়ে এসেছিলেন এবং আরও যে ছবিটি পরিচালনা করবেন, এটা খুব এই সময়ের একটি কাজ বলে আমার মনে হয়। এবং রজনীকান্তের যে জীবনের যে ট্র্যাজেডি, অন্যদিক থেকে ঈশ্বর তাকে যে আশ্চর্য প্রতিভা দিয়েছিলেন সে সম্পর্কে এখন নতুন প্রজন্ম কিন্তু ভালো করে জানে না। তাই এই ছবিটি আমার মনে হয় যে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া দরকার। এবং একটা বড় কাজ হলো এই অর্থে যে এই জন্ম 150 শিল্পী হিসেবে, সঙ্গীতের একজন আশ্চর্য প্রতিভা হিসেবে, একজন ঈশ্বরের প্রতি নিবেদিত মানুষ হিসেবে রজনীকান্তের জীবন সম্পর্কে আবার মানুষ ফিরে যান। এই জন্যে আমার খুব ভালো লাগছে এই সত্যটা। আমার বরাবরই চেষ্টা যে ইতিহাসকে বর্তমানে এনে বর্তমান প্রজন্মকে সে সম্বন্ধে ওয়াকিবহাল করা। সেই জন্য আমি এর আগে করেছিলাম প্রবোধ নাগ, তারপর করেছিলাম অতুল প্রসাদ। এটি আমার তৃতীয় প্রচেষ্টা। রজনীকান্ত সেন বড় লোকের কাছে অশ্রুত ছিলেন এই জন্যে, কারণ অনেকেই রজনীকান্ত সম্বন্ধে বিশেষ কিছু জানেন না। সেই জন্য আমি প্রথমেই চাইলাম যে আমি রজনীকান্ত সেনের জীবনী এনে যদি এরকম চলচ্চিত্রের মধ্য দিয়ে সমাজে উপস্থাপিত করতে পারি, তাহলে সমাজে বোধহয় এটা গ্রহণ করা খুব সুবিধা হবে। কারণ কাগজ কলমে বই পড়ে শিক্ষা দেওয়া আছে, চলচ্চিত্রের মাধ্যমে শিক্ষা দেওয়াটা খুব সহজসাধ্য হয়। সেই জন্য আমি এই প্রস্তাবটা নিলাম যে যদি আমি চলচ্চিত্রের মাধ্যমে এরকম কোনো বড় বড় লোকদের জীবনী যদি আমি বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে পারি, তাহলে বোধহয় আমার যেটা আমি চাইছি যে ইতিহাস বেঁচে থাক বর্তমানের ভেতরে, সেইটা সম্ভব হতে পারবে। পূরবী নিউজ জন্য দীপ রায় রিপোর্ট। পূরবী নিউজ আপডেট এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।